তুমি কেন? তোমার বাপও আসবে। মা, আমি জরুরি কাজে আছি, বাসায় আসো, না হলে আমি নোমানকে ডাকবো। নোমান কি করতে আসবে? তুমি না আসলে নোমান এসে আলিশাকে খাওয়াবে। আরহাম চুপ। আসবে? আসছে। আরহাম আসতে আয়শার সায়না রুম থেকে বের হয়ে গেলেন। তোর এত আবদার সবসময় ভালো লাগে না লিসা। কত জরুরি কাজ ফেলে এসেছি, তার কোনো আইডিয়া আছে তোর? আমার থেকে বেশি জরুরি? হ্যাঁ, গন্ডারের ঘরের গন্ডার। আমি তোর হাতে খাবো না, যা এখান থেকে। তুই কেন? তোর বাপও খাবে। কথায় কথায় তোর শ্বশুরকে টানিস কেন? তোর মতো গাঁটতারাকে জন্ম দিয়েছে তাই। আমি কথাই বলবো না তোমার সাথে। যাও সরো, বলেই মুখ ফুলিয়ে রাখলো আলিশা। এমনিতেই বুটকি হয়েছে, এখন আবার গাল ফুলিয়েছিস। দেখতে একেবারে রসগোল্লা লাগছে। আবার আমাকে মোটা বলেছ? শুন, তুই বেবি আসার পরও এমন মোটা থাকবি, ঠিক আছে? তোকে এভাবে একদম রসগোল্লা লাগে, আমার রসগোল্লা। চুপ কর। হয়েছে, এখন খেয়ে নে। আগে আমাকে সরি বলো। কে কাকে সরি বলবে? বাবুর পাপা বাবুর মাম্মাকে সরি বলবে। একটা চটকনা দিব দূরে। নে হাঁ কর। আলিশার তাল না করে চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে আলিশা বলল, ঘুমাবো। ঘুমা। বুকে নাও বলে হাত বাড়িয়ে দিল আলিশা। আরহাম হেসে ফেলল। এত বড় হয়েছিস, এখনো বুকে ঘুমাবি? সারা জীবন। আরহাম রুমের লাইট নিভিয়ে আলিশাকে বুকে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আলিশা ঘুমাতেই যে সরতে যাবে, আলিশা তার বাহু আঁকড়ে ধরল। আরহাম তা দেখে আর নড়ল না। রাত 10টা। খানবাড়ির সবাই একটু আগে ডিনার শেষ করে নিজেদের রুমে চলে গেছে। কিচেনে সায়না আর আয়েশা মিলে সব গোছগাছ করছে। নীলা আর আরশাদকে বড্ড মনে পড়ছে আপা। আমারও মন পড়ছে ছোট। কি আর করার, অপেক্ষা ছাড়া। এভাবে আর কতদিন চলবে আপা? প্রায় 6 বছর হয়ে এলো। নীলা বিকেলে ফোন করেছিল, অনেক কান্না করছিল, বারবার সন্তানের জন্য আকুতি করছিল। মা হয়ে আমি কেমনে সহ্য করব ছোট? বলতে বলতে সায়নার চোখে দিয়ে পানি চলে আসলো। নিজেকে সামলাও আপা, এখন দোয়া ছাড়া আর কী বা করতে পারি। আলিশা নিজের সব কাপড় আয়নার সামনে গায়ে লাগিয়ে দেখছে আর একটা একটা ছুঁড়ে মারছে। তার পাশে আরহাম বিন ব্যাগে বসে মোবাইলে গেম খেলছে। তার হঠাৎ একটা কাপড় এসে আরহামের মুখের উপর পড়লো। সে শুরুতে ভয় পেলেও পরে খেয়াল করলো এটা কাপড়। এই বেয়াদব, কাপড় ছুঁড়ছিস কেন? ইচ্ছে করে করিনি, ভুল হয়েছে। তোর ভুলের জন্য আমি গেমে হেরে গেছি। তুমি থাকো তোমার গেম নিয়ে, এদিকে আমার কষ্ট কেউ বোঝে না। বলে বেডে বসে পড়লো আলিশা। আরহাম বলল, তোর আবার কিসের কষ্ট রে বুটকি? এটা শুনেই আলিশা আবার আরেকটা কাপড় ছুঁড়ে মারলো তার দিকে, যা আরহাম গায়ে পড়ার আগে ক্যাচ ধরে নিল। তুই কথাই বলবি না আমার সাথে? যা। আর তোকে বুটকি বলবো না, বুটকি। আলিশা যেন এবার কান্না করে দিবে এমন ভাব। আচ্ছা, কান্না করতে হবে না, আর বলবো না। আমি এই জন্য কান্না করছি না গর্দব। তাহলে কেন কান্না করছিস? তোর জন্য। আমি আবার কি করলাম? তোকে কে বলেছিল আমাকে প্রেগনেন্ট করতে? বলে ফুকাতে লাগলো আলিশা। সব দোষ এখন আমার? হ্যাঁ তোর, সব তুই করেছিস। আর কষ্ট সব আমার একা একা করা লাগছে। এখন আবার কিসের কষ্ট তোর? এ দেখ, একটা কাপড়ও আমার ফিট হচ্ছে না। এগুলো তো তোর আগের কাপড়। আগের হয়েছে তো কি হয়েছে? তাই বলি কি একটাও হবে না? কিছুদিন আগে এতগুলো ফ্রক এনে দিল মা, ওগুলো পর। ওসব বাইরে পরা যায়? তুই তো বাইরে যাস না, তাই বলে কি আমার কাপড় থাকবে না? তুই কালকে আমাকে শপিং করাবি। কোনো টাকা নেই, তোর বাপকে বল কিনে দিতে। আমার বাপ কেন দেবে? তুই দিবি। বললাম তো টাকা নেই, আমি কিনে দিতে পারবো না। সত্যি দিবে না? না বলেই চিপসের প্যাকেট থেকে চিপস মুখে দিল আরহাম। ঠিক আছে, নোমান ভাইকে বলবো আমাকে কিনে দিতে। ও কেন কিনে দিবে তোকে? ও কে তোর? তুমি দিবে না তাই ওনাকে বলবো? বউ আমার, বাচ্চা আমার, আর কিনে দিবে নোমান? এত বড় সাহস তোর? তাহলে তুমি দাও। আমার পকেট খালি করার পায়তারা করছিস, দিবি কি না বলো? ঠিক আছে, তবে বেশি কিছু নিবি না। শুনেই আলিশা খুশি হয়ে বলল, কাছে আসো, একটা চুম্মা দি। সর, লাগবে না তোর চুম্মা। আমাকে ফকির মানানোর ফায়তারা করে ঝুমুর লোভ দেখাচ্ছিস। তাহলে কি নোমান ভাইকে চুমু? শেষ করার আগে আরহাম দমকে উঠল। এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দিব। তাহলে কাছে আসো। আরহাম হার মেনে আলিশার কাছে গিয়ে বসতে আলিশা তাকে ধাক্কা দিয়ে নাক চেপে ধরল। কিরে কিরে, ধাক্কা দিলি কেন? চি, দূরে থাকো, তোমার গা থেকে মুরগির বাচ্চার স্মেল আসছে। চি। কি?
শুনুনি তুমি? মুরগির বাচ্চার স্মেল আসছে তোমার থেকে, দূরে যাও আমার থেকে। আরহাম নিজের গায়ের স্মেল নিল না, ঠিকই তো আছে, বরং পারফিউমের স্মেল তার গায়ে। এই ঠিকই তো আছে, আমার গা থেকে কোনো স্মেল নেই। আছে, সরো সরো। আর যদি কাছে ডেকেছিস, ডাকবো না, যাও শাওয়ার নিয়ে এসো। এত রাতে আমি শাওয়ার নিব কেন? তাহলে আমি ঘুমাবো কিভাবে? তোকে মানা করেছি ঘুমাতে। তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসে না। আর তোমার গায়ে মুরগির বাচ্চাটি স্মেল। আমি এত রাতে শাওয়ার নিব না, ঠিক আছে? নিও না। আমি বড় মাকে বলছি তুমি আমাকে মেরেছ। আমি কখন তোকে মেরেছি? মারুনি, তবে আমি বললে বড় মা বিশ্বাস করবে। ব্ল্যাকমেল করছিস? নিয়ে আসো, নিয়ে আসো না শাওয়ার প্লিজ। আরহাম বাধ্য হয়ে এত রাতে শাওয়ার নিয়ে আসলো। আরহাম মাত্র শাওয়ার নিয়ে বের হলো। নিয়েছে শাওয়ার। এবার হয়েছে তোর? ঘুমাবো আমি, বুকে নাও, আসছি দাঁড়া। আরহাম লাইট বন্ধ করে আলিশাকে নিয়ে শুয়ে পড়লো। শুতেই শুরু হলো আলিশার বকবক, যে সারাদিন কি কি করলো, কি কি হলো এসব। আরহাম চুপচাপ সব শুনছিল। হঠাৎ বলে উঠল, সব কি তুই একাই বলবি? আমাকেও সুযোগ দে। আমি কি মানা করেছি নাকি? তুই চুপ না থাকলে আমি কিভাবে বলবো? আচ্ছা চুপ হয়েছি, এবার বলো, আজ কার সাথে মিটিং হয়েছে জানিস? না বললে কিভাবে জানবো? এলবি ডিসুজায়ের সাথে। শুনেই আলিশা আরহামের বুকের উপর উঠে গেল। কি? এই বুকেই তো ছিলাম, আবার উঠলি কেন এভাবে? তুই কেমনে আমার বাচ্চা সামলাবি? তোর বাচ্চা এখন ঘুমাচ্ছে, তাই আপাতত বাচ্চার মার দিকে খেয়াল দে। আবার তুই তো করে শুরু করছিস। আচ্ছা আর বলবো না, এবার বলো কি হয়েছে তারপর। এলভি আমার সাথে মিউজিক কোলাপ করতে চাচ্ছে। আসলে জানো আমি ওর বিগ ফ্যান। ওর সব মিউজিক এত হিট, ওর সাথে কোলাপ করলে তো কে ব্র্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলে উঠে যাবে। জানি, তবে এলভি কন্ডিশন দিয়েছে। কী কন্ডিশন? ও আমাকে 2 বছরের জন্য ইউকে নিয়ে যাবে, ওখানে আমাকে ট্রেন আপ করবে, তারপর ওর সাথে আমাকে 5টা কন্ট্রাক্ট সাইন হবে। মানে কি 2 বছর কি মুখের কথা? তুমি কোথাও যাবে না। আরে পুরো কথা তো শুন, বলো। এখনও কিছু ফাইনাল করিনি, জাস্ট কথা চলছে। আমি জানি না কিছু। আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না, যাচ্ছি না। থাম এবার। ক্যাম্পাসের বটগাছের নিচে গোল হয়ে বসে আছে আরহামের দলবল। আরহাম এক হাতে গিটার ধরা সুর তুলছে সে। পাশেই বসে আছে আরাফ, রিহান, নিধি, কাহা, আর মেঘা। আরহাম যখন সুর তুলছিল তখন একদৃষ্টে তাকিয়েছিল তার দিকে। যা খেয়াল কাহাব বলল, কিরে ডঙ্গি, এভাবে আমাদের চকলেট বয়কে নজর লাগাচ্ছিস কেন? কথাটা শুনে নিধির দিকে তাকালো। এতে নিধি বেশ বিব্রত অবস্থায় পড়ল। কই না তো, তা তো দেখছি আমরা। সবাই একসাথে বলল। সবাই বলতে নিধি আর কোনো ডাক্তার রাখলাম, সোজাসুজি আরহামের দিকে তাকিয়ে বলল, বেব ইউ আর লুকিং সো হট। আরহাম কেমন করে যেন নিধির দিকে তাকালো, যেন চোখ দিয়েই তাকে বুঝিয়ে দিচ্ছে সে কতটা ভুল কথা বলে ফেলেছে। আরাফ পরিস্থিতি ঠান্ডা করতে বলল, আরে সবাই খালি আরহামকে চায়, তাহলে আমাদের মতো নিরীহদের কি হবে? সবাই হেসে উঠল। আরহাম বাসায় এসে সোজা নিজের স্টুডিওতে চলে গেল। পিছন থেকে শায়না বেগম ডাক দিচ্ছিলেন তাকে, আর বলছিল ছেলেটা দিনে দিনে রসাতলে যাচ্ছে, রাত করে বাড়ি ফিরছে, আর না আছে খাওয়া দাওয়ার কোনো খবর। আপাতত শান্ত ছেলেটা মাত্র ফিরেছে। আচ্ছা তুই চুপ থাক। লাই দিয়ে ছেলেটাকে আরও বিগড়েছে। সাপোর বয়সটাই এমন, 2 দিন পর বাপ হবে, এখন কিসের এত চান? আজ ওর বাপ আসুক। আয়শা আর কিছু বলল না। আলিশা দাদির রুমে বসে গল্প করছে। আরহাম নিজেদের রুমে আলিশাকে না পেয়ে দাদির রুমে গেল। লিসা রুমে আসবো না, আজ দাদির সাথে ঘুমাবো। আবার কি করেছি আমি? আজ আমাকে শপিংয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, আজ সময় পাইনি, কাল নিয়ে যাব। যা পুরি আমার নাতিটাকে ছাড়া যাইব না। অনেক মানিয়ে বুঝিয়ে আলিশাকে নিয়ে আসলো আরহাম রুমে। দুজন শুতে আলিশা আরহামের গালে চুমু দিল, গলা জড়িয়ে ধরল। আরহাম ব্রুকুসকে তাকাতেই একটা হাসি দিল। কি চাই? কিছু চাইব কেন? কেন? আজব, এত আদর তা আপনি এমনি করেন না। মানে বলে ফেলেন ম্যাডাম। ওই মিথি বলছিল যে পরশু ওদের সাথে লং ড্রাইভে যাবে, তারপর এমনি সবাই মিলে ওর বাসায় নাইট স্টে করবে, তো ভাবছি আমিও চুপ, আর একটা কথাও না, ঘুমা। আমিও যেতে চাই, প্লিজ। ঘুমাতে বলেছি, প্লিজ। হ্যাভ ইউ গভর্নমেন্ট? এই অবস্থায় সাহস কীভাবে হয় এসব ভাবার? আর নাইট স্টে মানে? এসব আমি পছন্দ করি না আলিশা বুঝে গেল গন্ডার রেগে গেল, কারণ রেগে গেলেই তাকে এভাবে আলিশা বলে ডাকে, আর না হলে লিসা ছাড়া ডাকে না।
আমার ঘরে আর ভালো লাগছে না, আমি আর নিজের যথেষ্ট খেয়াল রাখবো, আমি ঘুরিয়ে নিয়ে আসব। আমি ওদের স্বার্থে যেতে চাই, আর এমনিও ওরা আমাদের ব্যাপারে সব জানে। উঠে যাব আমি? আলিশা আর কিছুই বলেনি, কিন্তু মনে মনে ভেবে রেখেছে পরে মানিয়ে নেবে আরহামকে। রাত 3টা বাজতে আলিশার খিদে লেগেছে, তাই আরহাম তার জন্য মাশরুম সালাদ বানিয়ে এনেছে। খেয়ে মাত্রই শুয়েছে আলিশা, কিন্তু ঘন্টা 2 যেতে না যেতেই উঠে গেল। তার গা হাত পা অশব্দ চুলকাচ্ছে। নড়াচড়ার কারণে আরহাম উঠে গেল। লাইট অন করে দেখলো আলিশার সারা গায়ে র্যাশ হয়েছে, চুলকাতে চুলকাতে জ্বলছে। আরহাম বরফ লাগাতেই যেন রেশ আরও বেড়ে গেল। একদিকে আলিশা কান্না করছে, জান কি হয়েছে, তুই এমন করছিস কেন? আমি জানি না, আমার গা অনেক চুলকাচ্ছে। আলিশা চুলকাতে চুলকাতে একদম জখম করে ফেলেছে। মাকে ডাকাও, একটু অপেক্ষা কর, এক্ষুনি আনছি। ছোট মাকে বলেই আলিশার কপালে চুমু দিয়ে চলে গেল। শায়না আর আয়শা দুজনকেই ডেকে এনেছে আরহাম। এসব কি? পুতুল কেমনে হয়েছে এসব? জানি না কিছু, আমি তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে গায়ে তো চুলকালো শুরু করেছে কেন বুঝলাম না। দেখে তো লাগছে অ্যালার্জির রিয়াকশনে। তাহলে মেডিসিন নিচ্ছে? না জেনে শুনে এই অবস্থায় মেডিসিন দেওয়া যাবে না। এত রাতে কি করব তাহলে? ওর কষ্ট হচ্ছে মা, একটু পরে সকাল হয়ে যাবে, ডাক্তারের কাছে নিয়ে চলো। ততক্ষণ কি করব আমি? কাঁদতে কাঁদতে বলল আলিশা। দাঁড়াও, আমি হার্বাল পেস্ট করে আনছি, সেটাতে যদি আরাম পায়। মা যা করার জলদি করো, ও কষ্ট পাচ্ছে। শাহিনা বেগম জলদি করে পেস্ট করে আলিশাকে লাগিয়ে দিল। লাগানো 10 মিনিটের মাথায় ব্যথা একটু কমে আসলো, সবাই যেন একটু শান্তি পেল। আলিশা ঘুমিয়ে পড়লো একটু পর। আরহাম সকালে ওকে নিয়েছে কাপে যাবে। তা যাব, তোমরা ঘুমাতে যাও। আয়শা আর শায়না দুজনেই ঘুমাতে চলে গেল। সকাল 11:30, ডাক্তারের কেবিনে বসে আছে আরহাম আর আলিশা। কিছুক্ষণ আগে এতগুলো টেস্ট দিয়েছে। আলিশাকে সব করে মাত্রই আসলো। রিপোর্ট দিতে আরও 1 ঘন্টা, তাই তারা কেবিনে বসে অপেক্ষা করছে। ডাক্তার নীলুফার কেবিনে নেই। তিনি আরহামের কাঁধে মাথা রেখে বসে আছে আলিশা। খারাপ লাগছে? হঠাৎ কি হলো? আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? তা কেন মনে হলো? এই যে কাল রাত থেকে আমাকে সময় দিচ্ছ, আজ তোমার রেকর্ডিং ছিল, এসব পরে। আগে তুই আর আমাদের বেবি। ওদের কথোপকথনের মাঝে উপস্থিত হলেন নীলুফার। আন্টি, রিপোর্ট এসেছে? এসেছে, এদিকে এসো, বসো তোমরা। আরহাম আর আলিশা ছেড়ে এসে বসতে নীলুফা ডাক্তার বলেন, তোমার রিপোর্ট অনুযায়ী এসব তোমার অ্যালার্জির রিয়াকশনে। কিন্তু আমার তো তেমন কিছুতেই অ্যালার্জি নেই আন্টি। তুমি কি এমন কিছু খেয়েছো বা ছুঁয়েছো যেটাতে তোমার এমন রিয়াকশনে শুরু হলো? না, আমি তো তেমন কিছুই খাইনি, কিন্তু কাল রাতে ওর খিদে লাগাতে আমি মাশরুম সালাদ বানিয়ে দিয়েছিলাম। সেটা খাওয়ার পরপরই কি তোমার এমন হয়েছে? ঘন্টা 2 মাঝে। কিন্তু ওর তো মাশরুমে অ্যালার্জি নেই, আর আমি অন্য কোনো কিছু এক্সট্রা দিই নেই, যার কারণে এমন হবে। সব শুনে নীলুফা কিছুক্ষণ চুপ থাকলেন। আরহাম, তোমার কি মাশরুমে অ্যালার্জি আছে? হ্যাঁ, আমার আছে, তবে তার সাথে আলিশার অ্যালার্জি রিয়াকশনের সম্পর্ক কোথায়? এখন বুঝেছি, অ্যালার্জির রিয়াকশন আলিশার নয়, বরং বেবির হয়েছে। বেবির? হ্যাঁ, বেবির কারণে সে তার বাবার থেকে জেনেটিক্যাল এটা পেয়েছে। আরহাম আর আলিশা দুজনেই হতবাক। যতটুকু বুঝেছি, বেবির সে সব খাবারে অ্যালার্জি আছে যেটাতে আরহামের আছে। তাই আলিশা, ডেলিভারির আগে তুমি এমন সব কিছু অ্যাভয়েড করবে যেগুলোতে আরহামের অ্যালার্জি রিয়াকশান হয়। বাবু আমার পেটে থেকে কেন বাবার জিন পাবে? গাল ফুলিয়ে বলল আলিশা, কারণ বাবাকে বেশি ভালোবাসে। বাঁকা হেসে বলল আরহাম। এই তোর সাথে আর কথাই বলবো না, পেটে আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল আলিশা। ওদের দুজনের বাচ্চা মেয়েতে ডাক্তার নীলুফার হেসে উঠলেন। নিজেরাই এখনও বাচ্চা, আর এরা নাকি বাচ্চার বাবা মা হবে। আলিশা, প্রেগনেন্সির কারণে এখন তোমাকে কোনো মেডিসিন দিতে পারছি না, তবে কিছু মলম দিয়েছি, এগুলো দিলে রেশ কমে যাবে। আচ্ছা। ডাক্তার সব বুঝে নিয়ে দুজনে বের হয়ে পড়লো হসপিটাল থেকে। আমার বাচ্চার কিউট ফটল বাপ। এখন আমরা কোথায় যাচ্ছি? দৌড়ে এক চটকানা দিব, বেয়াদব মহিলা। বলো না কোথায় যাচ্ছি? কোথায় আবার? বাসায় যাচ্ছি? একদম না, আমরা এখন শপিংয়ে যাচ্ছি। চুপচাপ বাসায় চল। তুমি বলেছিলে আমায় শপিং করাবে। কখন বলেছি? আমার তো মনে পড়ে না। যা তুই যা,
তোর সাথে কোথাও যাব না আমি। আচ্ছা বলেই আলিশাকে পেছনে ফেলে সামনে যেতে লাগলো আরহাম। এই গন্ডার দাঁড়া, আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? তুই তো বললি যাবি না। রাগ করেছি আমি, রাগ ভাঙাও। তোর ঝাঁটার রাগ তুই নিজে ভাঙা, আমি কিন্তু সত্যি রাগ করবে। এখন কিন্তু তুই মিথ্যে মিথ্যে রাগ করেছিস। আলিশা উত্তর করলো না, তবে তার চোখ ছলছল করছে। হয়েছে, আর কান্না করতে হবে না, চল শপিংয়ে। তবে বেশি কিছু নিবি না, বেশি বেশিই নেব। আরহামের গাড়ি এসে থামলো যমুনা ফিউচার পার্কের সামনে। পিছন থেকে গাড়ি থেকে গার্ডরা নেমে আশেপাশে দাঁড়ালো। আরহামের মুখে মাস্ক, মাথায় স্ক্যাপ। আলিশাকেও মাথা ওড়না আর মুখে মাস্ক লাগাতে বলেছে। যদিও ভুলেও মিডিয়া টের পায়, তবে সব শেষ, তাই ফুল প্রোটেকশন নিয়ে এসেছে। শপিং মলের ভিতরে ঢুকতে সবাই তাদের দিকে নজর তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। এখানে যেন এইসবে সবাই অভ্যস্ত, কেননা প্রায় বড়লোক বাবার সন্তানেরা এখানে এসে থাকে। আলিশা প্রথমেই একটা টিডিবি এর শপে গেল, তার পিছু পিছু আরহামে গেল। এখানে কেন এসেছিস? দেখছো না কেন এসেছি? আমাকে এই টেডিটা কিনে দাও। এসব কেনার বয়স আছে তোর? আমার জন্য না, তাহলে কার জন্য? বেবি চাচ্ছে, তাই ওর জন্য নিব। বেবি কথা বলতে পারে? পারে না, তবে আমি সব বুঝি ও কি চায়। এখন বেবি কি চাচ্ছে? এগুলো টেডি বিয়ার। বেবি চাচ্ছে নাকি বেবির মা? দুজনে। কোনটা নিবি? জলদি নে, কেউ আমাদের ছিনলে সমস্যা। আলিশা গুনগুনে 3টে বড় টেডি বিয়ার নিল। সেগুলো গার্ডের হাতে রেখে তারা সামনের দিকে গেল। একটা ম্যাটারনিটি শোরুমে ঢুকে আলিশা নিজের জন্য বেশ কিছু কাপড় নিল। এদিকে আরহাম বারবার ফাঁস থেকে বলছে, থাম এবার, আমাকে ফকির বানিয়ে দম নিবি তুই? তোমার কি টাকার অভাব? অভাব না হলেও তুই এভাবে শপিং করতে থাকলে শীঘ্রই অভাব হবে। আমি আরও কিনবো। তোর বাপ কি আমাকে টাকা দিয়েছে? বারবার বাপের কথা বলো কেন? দাঁড়াও, এখনই বাবাকে কল দিয়ে বলছি আমাকে টাকা দিতে লাগবে না তোমার টাকায় শপিং। ন্যাকামি কম কর। দাঁড়াও, এখনই করছি কল। নাটক করবি না বেয়াদব মহিলা। আমার এত খারাপ দিন আসেনি যে শ্বশুরের টাকায় বউকে শপিং করাতে হবে। তাহলে বারবার বাধা দিচ্ছ কেন? আমাকে লুটে ফেলবি তুই? কথাটি বলেই আরহাম পাশে তাকাতে দেখলো আলিশা নেই। ওমা, এই মহিলা আবার কই গেল? মনে মনে আড়াতেই একটু দূরে দেখলো আলিশা বেবিদের দোলনার কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে। এখানে কি করছিস? বাবুর জন্য দোলনা দেখছি। বাবু কি এসেছে? আসছে তো, আমি ওর জন্যই এই দোলনাটা নেব। যখন আসবে তখন নিস, এখন দরকার নেই, আমার এখনই লাগবে। আরহাম তাকিয়ে দেখলো সাদা রঙের অনেক সুন্দর একটা দোলনা, বেশ কিছু আধুনিক সিস্টেম আছে এতে। আলিশার দিকে তাকিয়ে দেখলো অনেক এক্সাইটেড, তাই না কিনে পারলো না। শোনো, আমার অনেকগুলা কাপড় লাগবে, একটু আগে এনে নিয়েছিস। ওগুলো তো আমার জন্য। তাহলে এখন কার জন্য নিবি? বাবুর জন্য। কি বাবু হবে সেটা জানিস না? তাহলে কি কাপড় নিবি? আলিশা ভেবে দেখলো, তাই তো, সে এখন মেয়ে বাবুর কাপড় নিবে নাকি ছেলে বাবুর কাপড়? এসব ভাবতে ভাবতে আরহাম তাড়া দিল। তারা শপিং মলে হাঁটতে হাঁটতে আলিশা হঠাৎ থেমে গিয়ে আরহামের দিকে কেমন করে যেন তাকালো। আরহাম পাশে তাকিয়ে দেখে আলিশা নেই। পিছনে তাকাতেই দেখে আলিশা দাঁড়িয়ে আছে। আবার কি হয়েছে? এদিকে আসো তো। আরহাম কাছে যেতেই আলিশা বলল, তুমি এমন মুরগির মতো কেন? আবার শুরু হয়েছে। তোমাকে দেখতে একদম শিলা মুরগির মতো লাগছে। এই শিলা মুরগির উপরেই মেয়েরা মরে। তোমার চেহারার কাটটা চেঞ্জ করা উচিত। নো লিসা। ইয়েস, তুই থাক, আমি যাচ্ছি, আমার আরও শপিং বাকি আছে। এই নে ক্রেডিট কার্ড, তো যা ইচ্ছা নেই, আর গার্ডের সাথে বাড়ি চলে যাস। আমি যাচ্ছি। আরহাম কোনো মতে পালাতে চাইলো, কারণ জানে আলিশার জেদ উঠলে তার হেয়ার কাট না করিয়ে যাবে না। তাই আগত বিপদের সন্ধান পেতে সে পালাতে ছুটল। তুই কোথাও যাবি না? তোকে সব কিনে দিব, চল। আমার কিছুই লাগবে না, তুই আগে আমার সাথে চল। আবার তুই তোকারি করছিস? আচ্ছা, করবো না, এখন চলো। কোথায়? কোথায়? এখানে মেনশন সেলুন আছে উপরে, ওখানে গিয়ে হেয়ার কাট করাবো তোমার। মাথা খারাপ হয়েছে? আমি কোনো হেয়ার কাট করবো না, তুমি করবে। আরহাম কথা কাটানোর জন্য বলল, তুই জানিস আমার পার্সোনাল হেয়ার আর্টিস্ট ছাড়া আমি হেয়ার কাট চেঞ্জ করি না। উপরের সেলুনটা অনেক ভালো, অনেক সেলিব্রিটিরা এখানে করায়, আমি আরহাম করি না। তোর 14 গোষ্ঠী করবে, তাহলে তুইও চল। আমার 14 গোষ্ঠীর মধ্যে তুইও পড়িস। নিজের কথায় নিজে ফেঁসে গেল। আলিশা, করাবে না, একদমই না। এই দেখ, তোর বাপ তোকে ভালোবাসে না,
তোর আর আমার জন্য সামান্য হেয়ার কাট করাতে চাচ্ছে না, সারাদিন তোকে সহ্য করি, এটাই তো অনেক। আলিশা আরহামের টি শার্টের কাছে খামচে ধরল। করাবি না কিনা বল। জীবনেও না। তাহলে আজকে আমি বাসায় যাব না, থাক এখানে, আমি গেলাম বলেই আরহাম সামনের দিকে চলে গেল। একটু পর পিছনে তাকিয়ে দেখলো আলিশা তো নেই। আবার আগের জায়গায় গিয়ে দেখলো আলিশা ওখানে একটা বেঞ্চের উপরে বসে আছে, আর একটু পর পর টিস্যু দিয়ে নাক মুছছে, আর পাশে গার্ডরা অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। স্যার কি সত্যি চলে গেল? আনিস আরহামের পার্সোনাল গার্ড, তাই মনে হচ্ছে। এতক্ষণ হয়ে গেল এখানে এখনও আসলো না। রাজীব আর একটা গার্ড। এমন হলে আমাদের কি হবে রে ভাই? আলিশা ম্যাম আজকে এখানে থেকে যাবে না বলে মনে হয় না। আশেপাশে সবাই কেমন করে তাকাচ্ছে দেখ। এখন তো ম্যাম মাস্কও খুলে ফেলেছে, যদি কেউ ছিনে যায় তাহলে তো কাণ্ড হবে আরেকটা। তুই বল ম্যামকে, মাথা খারাপ হয়েছে আমার। এরপর বলবে আনিস তোমাকেও ছিলা মুরগির মতো লাগছে। আসার নাম্বার দাও, ওকে বলবো যাতে তোমার হেয়ার কাট চেঞ্জ করে। রাজীব এটা শুনে হেসে ফেলল। বসের ধৈর্য আছে বলতে হবে। বছর কোনো ধৈর্য নেই। এসব তো আলিশা ম্যামের প্রেগনেন্সির কারণে সহ্য করছে, না হলে কবেই এখানে এদের মারামারি লেগে যেত। তাদের কথোপকথনের মাঝে আরহাম এসে উপস্থিত হলো। আরহামকে দেখতে যেন আলিশার কান্নার বেগ বাড়ল। সে কী শুরু করেছিস সেসব? আমি ভালো না, আমাদের একটুও ভালোবাসো না, তাই সামান্য একটা হেয়ার কাট চেঞ্জ করতে পারছো না। আরহাম শেষমেশ হতাশ হয়ে রাজি হলো। না হলে এই মহিলা আজ বাড়ি ফিরবে না। আর আশেপাশেও মানুষ কানাঘুষা শুরু করেছে। আলিশার পছন্দ মতোই হেয়ার কাট চেঞ্জ করলো আরহাম, আর এতে এখন তাকে সত্যিই ছিলা মুরগির মতো লাগছে। আলিশা বেশ খুশি, বলেছে আজ বাসায় গিয়ে আরহামের জন্য নিজের হাতে ডেজার্ট বানাবে। আরহাম বেচারা না পারছে কাঁদতে, না পারছে শুইতে। সব শেষে তারা বাড়ির পথে রওনা হলো। বাড়ি ফিরতে আলিশা সোজা লিভিং রুমের সোফায় বসে পড়লো। আরহাম পিছু পিছু এসে সে বসলো। একটু পর গার্ডরা সব শপিং প্যাকেট নিয়ে গেল। আয়শা এসে দেখে বললেন, এই অবস্থায় শপিংয়ে যাওয়ার কী দরকার ছিল? যা লাগতো বাসায় এনে দেওয়া যেত। তা তোমার গুণধর মেয়েকে জিজ্ঞেস করো ছোটো মা, আজকে নাজেহাল করে ছেড়েছে আমাকে। ও বললে তোমাকে শুনতে হবে কেন? না শুনে উপায় আছে? না হলে আবার তোমার আদরের বিয়ান আমাকে কেলানি দিবে। আয়েশা হেসে ফেলল তা শুনে। শাহিনা জুসের গ্লাস এনে আলিশার আরহামের হাতে দিল। কিরে তুই ঘরে এমন মাথায় ক্যাপ পরে দিয়ে আছিস কেন? আরহাম বলল, তোমার আদরের পুত্রবধূর কারসাজির জন্য। সব কিছুতে আমার পুতুলকে টানিস কেন? আচ্ছা তুমি আমার মা নাকি এই মিনি হাতির মা? দেখেছো বড় মা, হাতি বলেছে আমাকে। আরহাম এসব কেমন কথা? আরহাম কিছু না বলে নিজের ক্যাপ খুলে ফেললো। আরহামের দিকে তাকাতে শাহিনা আর আয়েশা মুখে হাত দিয়ে ফেললো। এই ছেলে তুই নিজের এই কি অবস্থা করেছিস? একদম ছিলা মুরগির মতো লাগছে দেখতে। এটা শুনেই আরহাম আলিশার দিকে রাগি লোকে তাকালো, আর আলিশা তা দেখতে পোকলা হাসলো। নিশ্চয়ই এটা এই বদমাস মেয়ের কাজ। একদম ঠিক ধরেছ ছোটো মা। আলিশা এসব কেমন কাজ? এখন কি তুমি ছোট আছো? দুদিন পর মা হবে, আর এখন বাচ্চাদের মতো আচরণ। আলিশা মুখ কালো করে বসে রইল। আচ্ছা স্যার, এসব দুদিন পর চুল আবার ঠিক হয়ে যাবে আরহামের। এই নিয়ে এত মাতামাতির দরকার নেই। হ্যাঁ, আমি বলি দরকার নেই। আমার জায়গায় এই শাকচুন্নির হলো পুরো বাড়ি মাথায় উঠিয়ে ফেলতো। চুপ করো বেয়াদব ছেলে। আহা আফা ছাড়ো তো এসব। এতক্ষণ পর বাসায় এসেছো, ওরা এখন ফ্রেশ হয়ে নিক, তারপর আমরা ডিনারের ব্যবস্থা করি। চলো। হ্যাঁ চল ছোট, ওদের বাবারা পথে হবে, এসেই ডিনার দিতে বলবে। আলিশা দাদির রুমে গিয়ে একে একে সব শপিং দাদিকে দেখালো, শুধু দোলনা বাদে, কারণ সেটা দুদিন পর ডেলিভারি হবে। আর হামও রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা বেডে একলাপে শুয়ে গেল। আলিশা এসে নিজেও ফ্রেশ হয়ে আরহামের পাশে শুয়ে পড়ল। সর, কাছে আসবি না। রাগ করেছ? না, আর করব না। আরহাম চুপ। আজকাল হঠাৎ মুড সুইং হয় অনেক। তার এখন যা মন চায় তা না করলে শান্তি মেলে না। আর কত কী যে সহ্য করতে হবে কে জানে। আরহাম এটা বলি নিজেও আলিশাকে জড়িয়ে ধরল। 2 দিন পর। চুলের কী অবস্থা করেছিস? আমি করিনি, তোমার বাবু করেছে। বাবু কি তোকে চুলের যত্ন নিতে মানা করেছে? না, তবে ওর জন্য আজকাল আমার অনেক আলসি লাগে, কোনো কিছু করতে মন চায় না। এদিকে এসে বস। আলিশা এসে বসতে আরহাম বলল, দাঁড়া আসছি। একটু পরেই একটা গোল বাটিতে তেল নিয়ে এসেছে। এটা কি? তেল কেন এনেছো?
তোর মাথায় এটা দিয়ে বাড়ি মারবো, তাই আমি তেল দিব না, তোকে জিজ্ঞেস করিনি আমি। আলিশা গাল ফুলাতে আরহাম বলল, কোনো লাভ নেই, আজকে তেল দিতেই হবে। আমার পছন্দের চুলের কি করেছিস এসব, কেমন রুক্ষ হয়ে আছে। আলিশা জানে যাই করুক এই গন্ডার তেল না দিয়ে থামবে না, তাই চুপচাপ এসে বসলো। আরহাম আলিশার চুল থেকে ক্লিপ খুলে অনেক যত্ন সহকারে তেল দিয়ে দিতে লাগলো। আলিশার চুল অনেক লম্বা, জন্মগত হালকা ব্রাউন আর স্ট্রেট চুল, কিন্তু প্রেগনেন্সির কারণে কেমন ফ্যাকাশে হয়ে গেছে যেন। আমি ভাবছি চুলে নতুন কালার করব, ঘর থেকে বের করে দিব। এটা আমার বাপের ঘর, সাথে তোর শ্বশুরেরও ঘর, আর তোর শ্বশুরের একমাত্র ছেলে আর তোর বাপের একমাত্র মেয়ে জামাই হওয়ার জন্য আমার অধিকার বেশি, তাই তোকে বের করে চিড়িয়াখানায় রেখে আসবো। তুই আমাকে একটু আদর করিস না। এখন এত আদর করে চুলে তেল দিয়ে দিচ্ছে কে? আমার বাবুর বাপ। বাবুর বাপটাকে একটা কিউট ছেলেটাকে আমার জামাই, তোর জামাইটাকে একটা গন্ডার। আরহাম হেসে দিল, সাথে আলিশাও। ঘুমাবো আমি, দাঁড়া বেনি করে দে। বেনি শেষে আরহাম আলিশাকে ঘুম পাড়িয়ে চলে গেল নিজের স্টুডিওতে। তার অনেক কাজ বাকি আজকাল, আলিশার জন্য অনেক কাজ পেন্ডিং হয়ে থাকে। এদিকে সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তাই পড়তেও হবে। সকাল হতে শাহিনা বেগম আলিশাকে নিয়ে ছুটলেন ডাক্তারের কাছে। আজ আলিশা আল্ট্রাসাউন্ড করাবে। আজ আরহাম আসতে পারেনি, তার কাজ আছে। আর আয়েশা ঘরে আছে মেহরুজা আক্তারের কাছে। আজকাল মেহরুজা আক্তারের শরীরও ভালো থাকে না। ছোট বউ ফরিদ তো 7 মাস পেরিয়েছে, এখনও 7 মাসের অনুষ্ঠান করা হয়নি। আপাও কাল এটা বলেছিল, আম্মা তাহলে বড় বউ আসলে সবাইকে নিয়ে বসতে হবে, যত তাড়াতাড়ি অনুষ্ঠান করা যায় তত ভালো। আর কিছুদিন গেলে পুরীও আর এসব দখল নিতে পারবে না। ঠিক আছে আম্মা। আমার আরশাদ আর নীলার কি খবর ছোট বউ? আজ কতদিন আমার 2টা নাতিন এর চেহারাও দেখি না। আরশাদের সাথে কথা হয়েছে আম্মা, বলল আলিশার ডেলিভারির আগে চলে আসবে তারা। নীলার চিকিৎসা কতদূর? ডাক্তার কি বলল? আগের মতোই আম্মা, ডাক্তার নতুন করে আর কিছুই বলেনি। সব ট্রিটমেন্টের পরেও কোনো রেজাল্ট পাওয়া যায়নি। আমার নীলাটার কলজে কবে ভরে উঠবে? হতাশার সাথে বললেন মেহরুজা। আল্লাহকে ডাকা ছাড়া আর উপায় নেই আম্মা, আমার অনেক কষ্ট হয় বাচ্চাগুলোর জন্য। ভিডিও কলও দেয় না এখন আর, আগে সারাদিন দাদি করতো ফোন দিয়ে আমার নীলাটা। আরশাদ বলেছে এখন আর কারোর সাথেই কথা বলতে চায় না নীলা, সারাদিন মন মোড়া হয়ে থাকে। আরহাম তুই এমন ঢুকে আসিস কেন? তাও আবার এই গরমের মাথায় ক্যাপ দিয়ে আসিস, সেটা তোকে বলতে হবে? তোকে জিজ্ঞেস করেছে, তুই কেন উত্তর দিচ্ছিস আজব? এই থামবি তোরা? যখন তখন শুরু হয়ে যাস। আরহাম তখন নিজের গানের লাইন লিখতে ব্যস্ত। তোরা এসব না করে আমাকে একটু সাহায্য কর, এই গানের লাইন মিলাতে পারছি না আমি। আগে তো এমন ছিলি না তুই আরহাম, আলিশার প্রেগনেন্সির পর থেকেই কেমন হয়ে গেছিস। কাজে পড়াশোনায় তোর কোনো মন নেই, সারাদিন বউকে নিয়ে পড়ে থাকিস। ঠেস মরে কথাটা বলল নেহা। আরহাম যেন শুনেই নি কিছু এমন ব্যবহার করলো। কির উত্তর দিচ্ছিস না কেন? এটা আমাদের কাজের জায়গা, আমার সাংসারিক আলাপের জায়গা না। নেহা যেন অপমানিত বোধ করলো কথাটা শুনে। শাহিনা বেগম আলিশাকে নিয়ে ওয়েটিং রুমে বসে আছেন। বড় মা আর কতক্ষণ? এই তো মা, এখনই চলে আসবে ডাক্তার নীলুফার কিছুদিনের জন্য দেশের বাহিরে গিয়েছেন, যার দরুন আরেকজন ডাক্তারের কাছে আজকে আল্ট্রাসাউন্ড করাবে আলিশা। সরি ফর গেটিং লেট, দেরি করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কথাটি বলতে বলতেই আল্ট্রাসাউন্ড রুমে এসে হাজির হলেন একজন নারী, বয়স খুব বেশি হলে 30 হবে। হ্যালো, আমি ডাক্তার মেহরুন ফিজা। আলিশার শাহিনা বেগমের সাথে আলাপ আলোচনা সারতে আলিশাকে বেডে শুতে বলল। বড় মা ভয় করছে। আলিশা কথাটি বলে শাহিনার দিকে তাকালো। আগেও তো করেছিস পুতুল, ভয়ের কিছু নেই। আলিশার এখন প্রায় 8 মাস। আল্ট্রাসাউন্ড শেষে যেন আলিশার খুশির দ্বার ধারে না। তার ছোট্ট সোনাটা এখন পরিপূর্ণ শিশু। সেই ছোট একটা ভ্রূণ থেকে এই পরিপূর্ণ শিশু হয়েছে আলিশার পেটে। তার এটা যেন আলিশা বিশ্বাসই করতে পারছে না।
সে বারবার নিজের পেটে হাত দিতে ব্যস্ত। বাড়ি ফিরতেই আলিশা সবার আগে দাদিকে গিয়ে রিপোর্ট দেখালো। এরপর আয়শার কাছে সবাইকে যেন নিজের অংশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আলিশা। এই মেয়ে আস্তে হাঁটো, পড়ে যাবা তো। আলিশা শুনে শান্ত হয়ে লিভিং রুমে সোফায় বসলো, অপেক্ষা করছে আরহামের ফিরে। আরহাম ফিরেছে রাত 12টার পর। আলিশা তখনও আরহামের অপেক্ষায় ছিল। আজ এত দেরি কেন? কাজ ছিল। যেন আজ কি হয়েছে? আলিশা কথা শুরু করার আগে আরহাম বলে উঠল, মাত্র ফিরেছি, পরে শুনবো বলেই ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে আসতে আলিশা বলল, খাবে না? খেয়ে এসেছি। কি খেয়েছো? সব কিছু বলতে হবে তোকে? এভাবে কথা বলছো কেন? তো কীভাবে বলবো? আলিশা বুঝলো আরহামের মুড খারাপ, তাই আর কথা বাড়ালো না। ঘুমাতে এসো। আরহাম এসে আলিশাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। ভোর 4টা বাজে। আরহাম গভীর ঘুমে মগ্ন। হঠাৎ ঘুমের মধ্যে সে তার পেটে সুরসুরি অনুভব করলো, তবুও সে ঘুম থেকে উঠল না। কিন্তু না, এই সুরসুরি তো রীতিমতো খামচিতে পরিণত হচ্ছে। তাই সে আস্তে আস্তে তার চোখ খুলে দেখলো আলিশা তার পেটে কী জানি করছে। সে খপ করে আলিশার হাত ধরে ফেললো। হঠাৎ আলিশার হাতের উপর হাত পড়ে আলিশা থতমত খেয়ে তার বুকে থুতু দিল। ওহ, তুমি কি করছিলে? এমন প্রশ্ন আলিশা যেন সিরিয়াস হলো আর গম্ভীর মুখে করে আরহামের দিকে তাকিয়ে উত্তর করলো, তোমার পেট দেখছিলাম। কেন? আমার পেট কি কোনো মিউজিয়াম যে দেখতে হবে? তোমার পেটে বাচ্চা নেই কেন? হোয়াট? এমন উত্তরে সে যেন সপ্তম আসমান থেকে পড়লো। এমন গন্ডারের মতো করছো কেন? কি বলছিস? খেয়াল আছে? বলেছে তোমার পেটে বাচ্চা নেই কেন? কেন থাকবে? আমি পুরুষ মানুষ, পুরুষ মানুষের পেটে কি বাচ্চা থাকে না? নেশা করে এসেছিস? এক থাপ্পড়া দাঁত সব ফেলে দিব। আমি অনেক সিরিয়াস, একদম আমায় ধমকাবে না। কি নিয়ে সিরিয়াস? বাচ্চা তো তোমারও, তাই না? হ্যাঁ, তো তাহলে তোমার পেটে বাচ্চা থাকবে না কেন? খালি আমার পেটে কেন থাকবে? কারণ তুই মহিলা। আমার তো তেমন বয়স হয়নি, তুমি আমাকে মহিলা বলছো কেন? আচ্ছা, তুই পুরুষ, ইচ্ছে করে আমাকে বিরক্ত করছো কেন? আমি বিরক্ত করছি? এত রাতে আমার ঘুম ভেঙে এসব আবল তাবল কথা বলছিস তুই, আর বিরক্তি করছি আমি? আমার প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের কোনো উত্তর হয় না। কেন হয় না? কারণ এরকম প্রশ্নই হয় না। আমি তো করেছি এমন প্রশ্ন, তাহলে উত্তর দাও। পাবনাতে গেলে এমন প্রশ্নের উত্তর অনেক পাবি। এখন ঘুমা, কাল সকালে রেখে আসবো তোকে। বেজ্জত করছো কেন? তোর আদৌ ইজ্জত আছে? আমার বেজ্জত করছো? ইয়া মাবুদ, আমায় ক্ষমা করে। এভাবে বলছো কেন? কি করেছি আমি? আল্লাহ জানে তোর পেট থেকে কোন অ্যাটম বোম বের হয়। একটা কি কম ছিল? এখন আরেকটা আসছে। আমার যে কি হবে রে লিসা? কি হবে মানে কি? তুমি কোনোভাবে আমার সানা আর আমাকে অপমান করছো। আমি তো সরাসরি অপমান করছি। গন্ডারের ঘরের গন্ডার। আরহাম আবার শুয়ে পড়লো আর আলিশাকেও বললো ঘুমিয়ে পড়তে। সকাল 9টা বাজে। আলিশা উঠেছে আরও 1 ঘন্টা আগে। আয়শা নাস্তার জন্য ডেকেছে, তবে আলিশা বলেছে আরহাম উঠলে একসাথে খাবে। আজ তার মুড অনেক খারাপ। বাচ্চাটা কাল রাত থেকেই বেশি নড়াছড়া করছে, তাই আলিশা একটু ঘুমাতে পারেনি। এই একদম নড়াছড়া করবি না। কাল রাত থেকে এমন করছিস কেন? পেটে টোকা দিয়ে বলল আলিশা। কি হয়েছে? ক্ষুদা লেগেছে তোর? একটু দাঁড়া, তোর বাবা উঠুক, তারপর একসাথে খাবো। উফ, এত নড়ছিস কেন শোনা? আমার কষ্ট হচ্ছে তো। আলিশা যখন নিজের বাবুর সাথে কথোপকথনে ব্যস্ত, তখনই আরহামের ফোন বেজে উঠলো। আলিশা আরহামের ফোন হাতে নিয়ে দেখলো নেহা কল দিয়েছে। আলিশার মেজাজ তুঙ্গে উঠে গেল। এই মহিলা এত সকালে তার জামাইকে কল দিচ্ছে কেন? আলিশা এবার নিজেই কল ধরে বলল, হ্যালো, মিসেস আরহাম স্পিকিং। নেহা যেন আরহামের বদলে আলিশার আওয়াজ শুনে থতমত খেলো। আরহামকে দাও। কেন? কাজ আছে। কি কাজ? সেটা তোমাকে বলতে হবে। অবশ্যই বলতে হবে। আমি আরহামের ওয়াইফ। ছোট মেয়ে ছোটোর মতো থাকো। এই ছোট মেয়েটাই আরহামের বাবুর মা হবে কিছুদিন পর, তাই সম্মান দিয়ে কথা বলুন। আরহামকে ফোন দাও বেয়াদব মেয়ে। দিব না বলেই কল কেটে দিল আলিশা। আরহাম উঠল 11টা নাগাদ। উঠে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো আরাফের অনেকগুলো মিসড কল। আরাফকে কল ব্যাক করতে আরাফ যেন খেকিয়ে উঠল। এখন উঠেছেন? লাট সাহেব, ঘুম ভেঙেছে আপনার? কি হয়েছে? এভাবে বলছিস কেন? আজ সকালে মিটিং ছিল ডিরেক্টরের সাথে। হোয়াট? কাল রাতেই তো তোদের সাথে ছিলাম, তখন তো জানাসনি? আমরাও তো জানতাম না। সকাল সকাল দেখি বেটা স্টুডিওতে এসে হাজির। এত লেট ক্যান্সেল করার পর না জানিয়ে আসার মানে কি? সেটা তো খাটাস বেটাই বলতে পারবে। আমাকে জানাসনি কেন? একটা দিব ধরে শালা। সকালে নেহাকে বলেছিলাম তোকে জানাতে। আমাকে তো নেহা জানায়নি কিছু। নেহা আমাকে বলেছে তোকে কল দিয়েছিল, বাকিটা ওর থেকেই শুনে নে বলেই কল কেটে দিল আরাফ। আরহাম তো রেগে ফায়ার। নেহা তো
করেনি, তাহলে মিথ্যা বললো কেন? এর ওপর এই ডিরেক্টরটা এতদিন ধরে মিটিংয়ে ডেট ঘুরাচ্ছে, এখন এসে আবার তাকে না ফিরে চলে গেছে। এর মানে নিশ্চয় সহজে আর দেখা দিবে না। এসব ভাবতে ভাবতে নেহাকে কল দিল আরহাম। নেহা তো অবাক আরহামের কল পেয়ে, কেননা আরহাম তাকে তেমন একটা কল দেয় না। হ্যালো, সকালে মিটিংয়ের জন্য জানালি না কেন? আমি জানাইনি নাকি? তোর সো কল্ড বোর জন্য জানাতে পারিনি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সকালে কল দিয়েছিলাম আমি, কিন্তু আলিশা বলেছে তুই ঘুম, আর বেয়াদবি করে কল কেটেছে। এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? সেটা তোর বউকেই জিজ্ঞেস করে যে সে আমার কল কেটেছে কি না। আরহাম আর কিছু না বলেই কল রেখে দিল। নেহার কথা শুনে লাগছে যে সে সত্যিই বলছে। এর মধ্যে আলিশা হাতের কফির মগ নিয়ে ঢুকলো। তোমার কফি? সকালে কি নেহা কল করেছিল আমাকে? আলিশা চুপ। কিছু জিজ্ঞেস করেছে? হ্যাঁ। কখন? সকালে। তুই রিসিভ করছিলি? হ্যাঁ। নেহা আমাকে খুঁজেছিল? হ্যাঁ। কিন্তু আমাকে দেসনি কেন? তুমি ঘুমিয়েছিলে তাই। নেহার কল কেটেছিস? কিন্তু তুমি আমার কথাটা শোনো। চুপ, একদম চুপ। বেয়াদব মেয়ে, সব কিছুতে আদর দিয়ে দিয়ে বেয়াদব হয়েছিস। বড়দের সম্মান দিতে না জানলে বেয়াদবি কেন করবি? আমি কি বেয়াদবি করেছি? এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দিব। আবার মুখে মুখে তর্ক করছিস। আলিশা চুপ। আমার ফোন কেন ধরেছিলি? তুমি ঘুমিয়েছিলে তাই। ঘুম থাকলে জাগানো যেত না? চুপ করে আছিস কেন? আমার ফোন ধরার আগে জিজ্ঞেস করেছিলে আমাকে? আমার পারমিশন ছাড়া আমার ফোন ধরেছিস, আবার কল রিসিভ করে নেওয়ার সাথে বেয়াদবি করে কল কেটেছিস। আমাকে কথা বলার সুযোগ তো দাও। কি কথা বলবি? আমি লাইফটা হেল করে ছেড়েছিস আমার। দুনিয়াতে আর কেউ প্রেগনেন্ট হয় না, শুধু তুই। যখন যা ইচ্ছা করিস কেউ কিছু বলতে পারবে না। রাতে বিরাতে ঘুম থেকে উঠিয়ে তো যত বায়না, সারাদিন কাজ করে বাসায় ফিরে শান্তি পাই না, তাও তো সব নিয়ে একটু শব্দও করি না। কিন্তু আজ তুই যা করেছিস তা নিয়ে কোনো আইডিয়া আছে তোর? আমাকে ওঠানো যেত না? বেয়াদবের মতো নেহার কল কেটেছিস কেন? তোর জন্য কর লস হয়েছে জানিস? আলিশা চুপ করে কথা শুনছে। আরহাম রেগে আলিশার হাত থেকে কফির মগ নিয়ে ছুঁড়ে ফেললো। আলিশা ভয়ে কেঁপে উঠল। আরহাম নিজের মোবাইলটা নিয়ে বের হয়ে গেল ঘর থেকে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।